হ্যালো স্টুডেন্টস, আজকের আমি ক্লাস 11 প্লবতা ও আর্কিমিডিসের নীতিটা পড়াবো। এটা হাইড্রোস্ট্যাটিক্স এর মধ্যেই পড়ে। ঠিক আছে, প্লবতা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ক্লাস 9-10 হয়তো পড়ে এসছো। যাই হোক, তো এখান থেকে দেখো এরকম একটা পাত্র নেওয়া হলো। এরকম একটা পাত্র নেওয়া হলো। এই পাত্রের মধ্যে প্রমাণের সুবিধার্থে একটা ঘনক কে তরলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তো এটা হলো তরলের লেভেল। আমরা ঘনক যখন ডুবিয়ে দেব, তরলটা কিন্তু একটু উপরের দিকে উঠবে। ঠিক আছে, তো আমি ঘনকটা ডুবিয়ে দেওয়া থেকে, মানে ঘনকটা ডুবিয়ে দেওয়া আছে এইরকম অবস্থা থেকেই চিন্তা করছি। এই হলো ঘনক। ঘনকটা কেমন? এ বি সি ডি ই এফ জি এইচ, এই হলো ঘনকটা। তো তরলের লেভেলটাকে আমি আরেকটু উঁচুতে দিচ্ছি, তাহলে প্রমাণ করতে একটু সুবিধা হবে, ছবিগুলো আঁকতে একটু সুবিধা হবে। তাহলে এই হলো তরলের লেভেল। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? স্থির তরলের মধ্যে একটা নিরেট ঘনককে নিয়ে ডুবিয়ে দিলাম। ধীরে ধীরে ডোবাবো যেন তরল উপচে পড়ে না যায়। এখন ঘনকটা ডুবিয়ে দেওয়ার পরে তরলের এই হাইট এসছে। ঠিক আছে, ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ধরলাম? ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরলাম এল। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? এল। এইবার তরলের মুক্ত পৃষ্ঠ থেকে এই হাইটটা কত? h1। এবং তরলের মুক্ত পৃষ্ঠ থেকে নিচের হাইট সাপোজ ধরলাম h2। ঠিক আছে, তো এই অবস্থায় দেখো ঘনকের এই পৃষ্ঠটার উপর আমি এখানে ক্রস ক্রস দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে ই এফ জি এইচ তলের উপর তরল একটা নিম্নমুখী ঘাত প্রয়োগ করবে। F1 দিলাম, তরল একটা নিম্নমুখী ঘাত দেবে যাতে ঘনকটা নিচের দিকে ডুবে যায়। ঠিক আছে, আমি একটা জিনিসকে নিয়ে তরলের মধ্যে রাখলাম, তাহলে এটা যদি ক্ষেত্রফল হয়, তরল ওই ক্ষেত্রফলের উপর একটা ঘাত দেবে যাতে ও ডুবে যায়। এইবার যেহেতু ঘনকটা নিরেট, ঘনকের ভেতরে কোনো তরল নেই, এইবার এই পোর্শনে, মানে এটা নিচে পোর্শন, এই পোর্শনে তরল একটা ঊর্ধ্বমুখী ঘাত দেবে, দ্যাট ইজ ইকুয়াল টু কত? F2। ঠিক আছে, এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে কি পার্শ্বঘাত হবে না? অবশ্যই হবে। পার্শ্বঘাত বলতে কি? গড় চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে তরল এদিকে একটা ঘাত দেবে, এদিককার তরল এদিকে একটা ঘাত দেবে, দুটো ঘাত ইকুয়াল এন্ড অপোজিট। কারণ জিনিসটা ঘনক, ব্যাপারটা বুঝে দেখো, জিনিসটা ঘনক। তাহলে এই তলের ওপরে যেদিকে যা ঘাত হবে, এই তলটার উপর একই ঘাত বাট বিপরীতমুখী, সমান বিপরীতমুখী। তাহলে পার্শ্বঘাতের লব্ধি কত আসবে? পার্শ্বঘাতের লব্ধি আসবে 0। ওকে, তাহলে পার্শ্বঘাতের লব্ধি এসে গেল 0। তাহলে নিম্নমুখী ঘাত আর ঊর্ধ্বমুখী ঘাত কিন্তু আলাদা হবে। কেন বলতো? দুজনের হাইট আলাদা। তাহলে নিম্নমুখী ঘাত আর ঊর্ধ্বমুখী ঘাত আলাদা হবে। তাহলে প্রথমে আমরা নিম্নমুখী ঘাত কত দেখে নিই। নিম্নমুখী ঘাত F1 ধরলাম, তাহলে F1 মানে কি লেখা যায়? ঘাত মানে কি লেখা যায়? চাপ ইনটু ক্ষেত্রফল।
চাপের ফর্মুলা কত, এখান থেকে এই হাইটটা হলো h1, তাহলে h1 রো জি ইন্টু ঘনকের ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে এল স্কোয়ার, তাহলে এটাই হলো নিম্নমুখী ঘাত, মানে এর ডিরেকশন আমি এঁকে দিয়েছি দেখো নিচের দিকে। এইবার ঊর্ধ্বমুখী ঘাত কত, ঊর্ধ্বমুখী ঘাত F2, ঊর্ধ্বমুখী ঘাত হলো F2। আচ্ছা, ঊর্ধ্বমুখী তাহলে চাপ কত, চাপ হলো P2। এইবারে তোমাদেরকে বলেছিলাম যে চাপ স্কেলার রাশি, সর্ব একটা বিন্দু থেকে সব দিকে চাপ সমান, মানে আমি ঠিক যদি এই লেভেলটাকে ধরি, এই বিন্দুতে এদিকে যা চাপ, এদিকে তাই চাপ, ওপরে তাই চাপ, কর্নারে তাই চাপ, নিচের দিকে তাই চাপ, প্রত্যেক বিন্দুতে চাপের মান সমান। তা আমি তো ঘনকের তলদেশের উপর চাপটা পেতে চাই, তাহলে কোনটা নেবো, এটা এই দিকটাই নেব। তাহলে এই চাপটা অবশ্যই ওপরের দিকে, তাহলে সব বিন্দুতে চাপ যেহেতু সমান, তাহলে চাপ ইন্টু ক্ষেত্রফল হবে ওখানকার ঘাতটা তাহলে কোন দিকে হবে, ঊর্ধ্বমুখী হবে, যেহেতু ঘনকের তলদেশ মানে ওপরের দিকে ঘাতটা পাচ্ছি, ওই জন্য দেখো একটু ডিরেকশনটা ওপরের দিকে এঁকেছি। তাহলে চাপ ফর্মুলা কি, গভীরতা, এখান থেকে হাইটটা কত h2, তাহলে h2 রো জি ইন্টু ক্ষেত্রফল কত এল স্কয়ার, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণের মধ্যে কে বড়, 100% F2 বড়। তার কারণ যেহেতু h2 গ্রেটার দেন h1, অতএব F2 গ্রেটার দেন F1। তাহলে কি শিখলাম বলতো, এই ঘনকটাকে তরলের মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্য নিম্নমুখী ঘাত আর ঊর্ধ্বমুখী ঘাতের মধ্যে ঊর্ধ্বমুখী ঘাতটাই বড়, নিম্নমুখী ঘাত ছোট, মানে তরল সর্বদাই কোনো বস্তুকে উপরের দিকে ঠেলে তোলার চেষ্টা করে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এটাই হলো লব্ধ ঊর্ধ্বমুখী ঘাত। তাহলে লব্ধ ঊর্ধ্বমুখী ঘাত, তার আগে একটু ভুল লিখেছিলাম তখন, h2 গ্রেটার দেন f1, অতএব f2 গ্রেটার দেন f1। তাহলে অতএব লব্ধ ঊর্ধ্বমুখী ঘাত, লব্ধ ঊর্ধ্বমুখী ঘাত f2 মাইনাস f1, দ্যাট ইজ ইকুয়াল টু কি লেখা যায়, f2 এর ভ্যালু কত, h2 রো জি এল স্কয়ার মাইনাস h1 রো জি এল স্কয়ার। তাহলে এখান থেকে h2 মাইনাস h1 রো জি এল স্কয়ার কমন নিয়ে নাও। লক্ষ্য করো h2 মাইনাস h1 মানে কি, h2 মাইনাস h1 মানেই হলো l, দেখে নাও h2 থেকে h1 বিয়োগ দিলে এটাই পেয়ে যায়, তাহলে এটাই তো ঘনকের বাহু, তাহলে l ইন্টু রো জি এল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কত এলো। আচ্ছা, নিচে যদি না দেখতে পাও আমি পাশে লিখে দিচ্ছি, f2 মাইনাস f1 ইজ ইকুয়াল টু l কিউব রো জি। খেয়াল করো l কিউবটা কি, অবশ্যই ঘনকের আয়তন, তাহলে l কিউবটা হলো ঘনকের আয়তন, ভি ধরলাম, রোটাকার তরলের ঘনত্ব, ঘনকের আয়তন অথচ তরলের ঘনত্ব কেন, ঘনকের আয়তন ঘনকের ঘনত্ব আসবে, তাহলে ঘনকের আয়তন অথচ তরলের ঘনত্ব ইন্টু জি, সেটাই বস্তুর উপর লব্ধ ঊর্ধ্বমুখী ঘাত। তাহলে এখান থেকে এই গুণফলটাকে আমি কি বলবো, ভি ইন্টু রো, আয়তন ইন্টু ঘনত্ব, ভি ইন্টু রো মানে আয়তন ইন্টু ঘনত্ব মানে ভর, তাহলে কার ভর, ঘনকের ভর, তাহলে ঘনকের যদি ভর আসতো, ঘনকের ঘনত্ব ডি হবে, ঘনকের ভর মানে এটাই হলো ঘনকের ভর, আমি ঘনকের ঘনত্ব ডি ধরে নিলাম,
ঠিক আছে, তাহলে এটা হলো ঘনকের ভর, কিন্তু রোটা কার? রোটা তো তরলের ঘনত্ব, রোটা তরলের ঘনত্ব, তাহলে ভি ইন্টু রো মানে কি? ঘনকের আয়তন তরলের ঘনত্ব কি করে হচ্ছে? লক্ষ্য করো, এইখানে আর্কিমিডিস চিন্তা করলেন যে তরলের কোন বস্তুকে নিমজ্জিত করলে তরলের হাইট, এক মিনিট অন্য কালি দিয়ে দেখাচ্ছি, তরলের হাইট আগে যা ছিল তার থেকে একটু উপরের দিকে উঠে গেল, এইটা হলো নতুন তরল। আগে যে লাল দাগটা ছিল এটা প্রাথমিক অবস্থায় পাত্রের মধ্যে তরল ছিল, যে লেভেলে, সেটা ছিল এটা। এইবার আমি যখনই তরলের মধ্যে ঘনকটাকে নিমজ্জিত করলাম, সঙ্গে সঙ্গে তরলের যেহেতু কোনো নিজস্ব আয়তন নেই, তাহলে কি করবে? ঘনকটাকে ডুবিয়ে দেওয়ার জন্য তরল স্থানচ্যুত হবে। তরল কি হবে? স্থানচ্যুত হবে। স্থানচ্যুত হলে তরল আগের থেকে এই জায়গাটায় উঠে পড়বে। এই তাহলে এই যে লাল কালারের দাগটা দিয়েছি, তাহলে এখানে আমি লিখতে পারি ঘনক কর্তৃক অপসারিত তরলের আয়তন, ঘনক কর্তৃক অপসারিত তরলের আয়তন, ঘনক কর্তৃক অপসারিত তরলের আয়তন। তো মজার জিনিস দেখো, এই অপসারিত তরলের আয়তন কার সঙ্গে সমান? এল কিউবের সঙ্গে সমান। অর্থাৎ এই যে ভিটা, এই ভিটা হলো অপসারিত তরলের আয়তন এবং তার ঘনত্ব কত? ঘনত্ব হলো রো। তাহলে আমি যে এই যে গোল্লা করে রেখেছি, তাহলে এটাই বলতে পারবো অপসারিত অপসারিত তরলের ভর। তাহলে এই জিনিসটা হলো অপসারিত তরলের ভর। তাহলে কি শিখলাম দেখো, কোন ঘনক কেন কোন বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত করলে তার উপর একটা লব্ধ ঊর্ধ্বমুখী ঘাত প্রযুক্ত হয়। কোন বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত করলেই তরল ওই বস্তুটার উপরে একটা লব্ধ ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করবে। সেই লব্ধ ঊর্ধ্বমুখী ঘাতের পরিমাণ কত? ঘনক কর্তৃক অপসারিত তরলের ভর ইন্টু জি মানে ওজন। তাহলে ঘনক কর্তৃক অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। মানে এই যে লাল কালারের যেটা নিয়েছি, এর যদি আমি ওজন নিই, এই ওজনটা যদি নিই মানে কত আসছে? ভি রো জি। ভি রো জি, খেয়াল করো, মাস, মাস মানে কি লেখা যায়? ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে মাস মানে হলো ভলিউম ইন্টু ডেনসিটি ইন্টু জি, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই অবস্থায় যে ওজনটা পাচ্ছি, যে ওয়েটটা পাচ্ছি, সেটাই হলো বস্তুর উপরে লব্ধ ঊর্ধ্বমুখী ঘাত, সেটাই হলো প্লবতা বা বয়ান্সি। তাহলে কি বললাম? ফের আবার বলছি, স্থির তরলের মধ্যে, স্থির কেন, যে কোনো তরলের ক্ষেত্রেই হতে পারে, তবে স্থির তরলে অ্যাকিউরেসিটা ভালো হবে, মানে ক্যালকুলেশনটা ভালো হবে। তাহলে স্থির তরলের মধ্যে কোন ঘনককে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করলেই কি হবে? ওই ঘনকটার উপর একটা ঊর্ধ্বমুখী ঘাত প্রযুক্ত হবে। কিরকম? লব্ধ ঊর্ধ্বমুখী ঘাত প্রযুক্ত হবে। সেই লব্ধ ঊর্ধ্বমুখী ঘাতের পরিমাণটা কত? না ঘনক কর্তৃক অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। এটাই হলো বয়ান্সি বা প্লবতা। তো একদম ক্লিয়ার। এই অবস্থায় আমরা এবারে আর্কিমিডিসের নীতির দিকে চলে যাচ্ছি। ওকে, দেখে রাখো, আর্কিমিডিসের নীতি কি বলছে? আর্কিমিডিসের নীতিটা কি বলছে লক্ষ্য করো। ধরো কোনো একটা বস্তুর
ওজন বার করছি, কোন একটা বস্তুর ওজন বার করছি বলতে বস্তুর ওজনকে মাপবো অবশ্যই কি দিয়ে, স্প্রিং তুলার সাহায্যে। তো এই হলো একটা স্প্রিং তুলা আছে, ঠিক আছে। তো এই একটা বস্তু, এই বস্তুটার ওজন এখান থেকে পার্ট দিচ্ছে, এখানে পার্ট দিয়েছে, তাহলে এখানে পার্ট দিয়েছে কত, ডব্লিউ। তাহলে এই বস্তুটার ওজন কত, অবশ্যই ডব্লিউ। তাহলে তাহলে বায়ু বা শূন্য মাধ্যমে একটা কথা বলে রাখি, অরিজিনালি আর্কিমিডিজের নীতিটাকে সঠিকভাবে পেতে গেলে বায়ু শূন্য স্থানে পরিমাপ করাটাই উচিত। কারণ বায়ুও এক ধরনের প্রবাহী, তারও প্লবতা আছে। মানে আমি যদি আমার ওয়েটটাকে এখন মাপি, এটা কিন্তু সঠিক ওজন পাবো না, কারণ বায়ু আমার উপরে একটা ঊর্ধ্বমুখী প্লবতা দিয়েছে, ফলে ওজনটা সঠিক পাওয়া যাবে না। এই কারণে বায়ু শূন্য স্থানে ওজন মাপাটা সঠিক, কিন্তু এই বায়ুর ঘনত্ব খুবই নগণ্য, তাই জন্য আমরা বায়ুতেই ধরে নেব যে বায়ুতেই ওটা প্রকৃত ওজন, কিন্তু বায়ুতে অরিজিনালি প্রকৃত ওজন পাওয়া যাচ্ছে না। তাহলে এই অবস্থায় তো ধরে নাও এই বস্তুটার প্রকৃত ওজনই হলো ডব্লিউ। এইবার একটা তরলপূর্ণ পাত্রের মধ্যে আমরা এর ওজনটাকে বার করব। তরলপূর্ণ পাত্রটা কিরকম, পাত্রটাকে আমি এইরকম হিসেবেই নিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে তরলপূর্ণ পাত্র বলতে এই লেভেলের জল একদম কানায় কানায় রয়েছে, এক ফোঁটা জল এখানে পড়ছে না, ঠিক আছে। এইবারে করলাম কি, এর মধ্যে তাহলে কি আছে, তরল আছে, এর মধ্যে তরল রয়েছে। এইবার দেখা গেল পরের ছবিতে যে স্প্রিং তুলার সাহায্যে নিয়ে এই বস্তুটাকে তরলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, এই তরলের মধ্যে ডুবিয়ে দিলাম। আচ্ছা, পাত্রটাকে বলে দিয়ে একদম অ্যাকুরেসি আঁকা তো সম্ভব না, মোটামুটি একটু বুঝিয়ে দিচ্ছি। এই লক্ষ্য করো, এই তো এখান থেকে লক্ষ্য করো, এবারে এই বস্তুটাকে নিয়ে তরলপূর্ণ পাত্রের মধ্যে নিমজ্জিত করলাম। তাহলে তরল বস্তুর প্রকৃত ওজন ডব্লিউ কিন্তু নিচের দিকে কাজ করবে, প্রকৃত ওজনের কোনো চেঞ্জ হয় না, তাহলে প্রকৃত ওজন নিচের দিকে কাজ করবে। কিন্তু লক্ষ্য করবে যে স্প্রিং তুলার পার্ট এক্ষেত্রে কি হবে, কমে যাবে। স্প্রিং তুলার পার্ট এক্ষেত্রে কি হবে, ডব্লিউ ড্যাশড হয়ে যাবে। অর্থাৎ স্প্রিং তুলার মানে পার্ট পূর্বের তুলনায় কমে যাবে। কেন কমে যাবে নিজেরাই ভাবো। কারণ তরলপূর্ণ পাত্রের মধ্যে যখনই এটাকে নিমজ্জিত করবে, সঙ্গে সঙ্গে তরল একটা ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করবে, ওই লব্ধ ঊর্ধ্বমুখী ঘাত। তাহলে লব্ধ ঊর্ধ্বমুখী ঘাতটাকে আমি এফ বি দিলাম, বি ফর বুয়ান্সি, এফ বি, ঠিক আছে। তাহলে লব্ধ, এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে ঊর্ধ্বমুখী ঘাত এফ বি প্রয়োগ করলাম, তাহলে কি হলো, কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে F2 মাইনাস F1, এটাই হলো FB। একটু আগে যেটা করালাম F2 মাইনাস F1, সেটাই হলো FB। তাহলে ফোর্স অফ বুয়ান্সি, ঠিক আছে। তাহলে ঊর্ধ্বমুখী একটা ঘাত প্রয়োগ করলো, সেই ঊর্ধ্বমুখী ঘাতের জন্য এই তাহলে স্প্রিং তুলা কি হবে, আগে থেকে সংকুচিত হবে। এখানে স্প্রিং তুলা যতটা প্রসারিত হয়েছিল, আমি যদি একে ঠেলে ওপরে দিই, তাহলে স্প্রিং তুলা কি হবে, একটু সংকুচিত হবে। সংকুচিত হলে কি হবে, এখানকার পার্ট তুলে দেবে, মানে পার্ট কমে যাবে। তাহলে এই অবস্থায় যে পার্ট পাওয়া গেল, এই পার্টকে বলবো অ্যাপারেন্ট ওয়েট বা আপাত ওজন। অ্যাপারেন্ট ওয়েট বা আপাত ওজন। তাহলে আপাত ওজন কখন পাওয়া যায়,
তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় যে কোনো বস্তুর ওজন নিলে আপাত ওজন পাওয়া যাবে, একদম পরিষ্কার কথা। যে কোনো তরলের মধ্যে কোনো বস্তুকে নিমজ্জিত করে তার ওজন নিলে কি পাবো? আপাত ওজন। তাহলে আপাত ওজন হলো দিস। স্প্রিং তুলা এখন যে পার্ট দিচ্ছে সেটাই হলো দিস। প্রকৃত ওজন কিন্তু এটা ডব্লিউ, সেটা নিচের দিকে আমি দেখিয়ে দিয়েছি। প্রকৃত ওজন আর পার্ট দিতে পারছে না, কারণ তরল একটা ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করেছে। এই অবস্থায় তাহলে বস্তুর ওজনের আপাত হ্রাস, বস্তুর কথাগুলো লক্ষ্য করো, বস্তুর ওজনের আপাত হ্রাস মানে কি বোঝায়? কথাটা এরকম, বস্তুর ওজনের আপাত হ্রাস মানে বস্তুর আপাত ওজন হ্রাস নয়, বস্তুর আপাত ওজনের হ্রাস নয়, বস্তুর নিজ ওজনের আপাত হ্রাস হলো কত? নিশ্চয়ই হবে ডব্লিউ মাইনাস ডব্লিউ ড্যাশ। ঠিক আছে, এটাই হলো বস্তুর ওজনের আপাত হ্রাস। তাহলে এইটা সমান কি? এটা মানে কি বোঝায়? এটা কি? তো দেখো, আমরা যদি এখানে নিউটনস লকে অ্যাপ্লাই করি, নিউটনের গতিসূত্রকে যদি অ্যাপ্লাই করি, নিচের দিকে রয়েছে কত? ওজন, ওপরের দিকে রয়েছে প্লবতা। তাহলে ওজন মাইনাস প্লবতা, এই জিনিসটা কিন্তু কোনো ত্বরণ নেই, লব্ধ বল শূন্য। কেন? এখানে বস্তু দাঁড়িয়ে আছে, বস্তু এই জায়গাটা স্থিরাবস্থায় আছে, তাহলে এখানে কোনো ত্বরণ নেই। তাহলে এই অবস্থায় ডব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এফ বি। এটা কি লেখা যাবে? এটা কি লেখা যাবে? না, এটা লেখা যাচ্ছে না। কেন লেখা যাচ্ছে না? তার কারণ হলো এই অবস্থায় আমি যদি দেখি, নিচের দিকে কাজ করেছে প্রকৃত ওজন ডব্লিউ, ওপরের দিকে কাজ করেছে প্লবতা, এদের দুজনের বিয়োগফল ইকুয়াল টু কার সঙ্গে সমান? ডব্লিউ ড্যাশের সঙ্গে সমান। তাহলে ডব্লিউ মাইনাস এফ বি ইজ ইকুয়াল টু ডব্লিউ ড্যাশ। দেখে রাখো, তাহলে ডব্লিউ মাইনাস ডব্লিউ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ বি। তাহলে কি শিখলাম? বস্তুর ওজনের আপাত হ্রাস কার সঙ্গে সমান? প্লবতার সঙ্গে সমান। দ্যাট ইজ ইকুয়াল টু, প্লবতা মানে আমরা কি পড়েছিলাম? প্লবতা সমান পড়েছিলাম ভি রো ইন্টু জি, ভি রো ইন্টু জি। আর যদি তুমি জি না লেখো, অভিকর্ষী এককে লেখো, তাহলে জি লিখবে না, জি লিখবে না। অভিকর্ষে তুমি যদি এই ওজনগুলোকে যদি অভিকর্ষী এককে ধরে থাকো, তাহলে জি লিখবে না। আর যদি জি গুণ করে দাও, তাহলে এটা পরম এককে চলে এলো। ঠিক আছে, তাহলে পরিষ্কার কথা হলো, কোন বস্তুর ওজনের আপাত হ্রাস সমান প্লবতা। তাহলে এই ভিটা কোনটা? এই ভিটা কোনটা? লক্ষ্য করো, এখানে দেখো আমি আর একটা পাত্র রেখেছি। তাহলে প্রথম অবস্থায় দেখো তরলটা একদম কানায় কানায় রয়েছে। যেই এটাকে তরলের মধ্যে নিমজ্জিত করব, এখান থেকে তরল পড়তে আরম্ভ করবে, পড়ে পড়ে এটা কিছুটা ভরে যাবে। তাহলে এই তরলটা পড়লো কেন? কারণ বস্তুটিকে নিমজ্জিত করার জন্য যে তরলটা ওপরে উঠেছে সেটাই নলের মধ্যে দিয়ে পাত্রে পড়েছে। তাহলে এটাই হলো ভি। তাহলে এই ভিটা অ্যাকচুয়ালি কার? বস্তুর আয়তন, বস্তুর আয়তন। তাহলে বস্তুর সম আয়তন তরল এটা, সম আয়তন তরল এটা। এবার এর ওজন কত? এর ওজন কোনটা? এর ওজন হলো দিস। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? আর্কিমিডিসের নীতি কি বলছে জানো? এখান থেকে আর্কিমিডিসের নীতিটা কিভাবে এলো? উনি বলছেন যে কোন বস্তুকে স্থির তরলে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করবে। আবার বলছি, তরল শুধু নয়, যে কোনো প্রবাহিতে, বায়ু বা তরল, যে কোনো প্রবাহিতে, স্থির প্রবাহিতে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করলে তরল বা ওই গ্যাসীয় পদার্থ একটা ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করছে। তার জন্য কি হবে? তার আপাত ওজন পাওয়া যাচ্ছে।
কিন্তু এটা তো আর্কিমিডিসের নীতি নয়। আর্কিমিডিসের নীতিটার সংজ্ঞাটা কি বলছে, ডেফিনেশনটা কি বলছে, যে কোনো বস্তুকে স্থির তরলে, আংশিক স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করলে তার ওজনের আপাত হ্রাস হয়। তার ওজনের আপাত হ্রাস হয়। সেই আপাত হ্রাসের পরিমাণ কত? বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক স্থানচ্যুত তরলের ওজনের সঙ্গে সমান। ইহাই হলো আর্কিমিডিসের নীতি। ফের আমি বলছি, বোঝার চেষ্টা করো। কোন বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করলে কি হবে? এর ওজনের আপাত হ্রাস হয়। এই আপাত হ্রাসের পরিমাণ বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক স্থানচ্যুত তরলের ওজনের সঙ্গে সমান। এটাই আর্কিমিডিসের নীতি। এই নীতি অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, এটা আবার পরের দিন বলবো। কিন্তু এই নীতিটা থেকে আমরা একটা ছোট্ট অঙ্ক করি এবং অঙ্কটা করার পরেই আজকে এটা শেষ করব, ঠিক আছে? অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক, আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। আচ্ছা, এবার লক্ষ্য করো, তোমাদেরকে একটা অঙ্ক দিয়েছি, এটা তোমাদের বইয়েরই অঙ্ক। একটি বস্তুর ঘনত্ব ডি, বায়ুর ঘনত্ব রো, বায়ুতে বস্তুর ওজন ডব্লিউ হলে বস্তুর প্রকৃত ওজন কত? একটু আগে বলছিলাম বায়ুতে সঠিক ওজন পাওয়া সম্ভবপর নয়, ঠিক আছে? সেই অঙ্কটাই এটাই। এখন তাহলে এই যে ডব্লিউ ওজনটা, বায়ুতে বস্তুর ওজন, বায়ুতে বস্তুর ওজন, এই যে ডব্লিউ ওজনটা, এটা কিন্তু সঠিক ওজন নয়। তাহলে এটা কি ওজন? বায়ু একটা প্রবাহী, প্রবাহীর মধ্যে বস্তু ডোবানো আছে, তাহলে এই ওজনটা অবশ্যই আপাত ওজন। এই ওজনটাই আপাত ওজন। ধরি বস্তুর প্রকৃত ওজন সমান W0, বস্তুর প্রকৃত ওজন W0। তাহলে W0 মাইনাস W, প্রকৃত ওজন মাইনাস আপাত ওজন, এখানে একবার লিখে দিচ্ছি, প্রকৃত ওজন মাইনাস আপাত ওজন, দ্যাট ইজ ইকুয়াল টু কি লেখা যায়? প্লবতা। দ্যাট ইজ ইকুয়াল টু প্লবতা। তাহলে এটা মানেই হলো এফবি, ফোর্স অফ বয়ান্সি। তাহলে W0 মাইনাস W মানে কি লেখা যায়? ভি ইন্টু রো। দেখো এখানে জি গুণ নেই, তাহলে জি লিখবো না, অভিকর্ষী এককেই করব। যদি তোমাকে এখানে জি গুণ থাকে তাহলে জি ধরবে, নাহলে ধরবে না। তাহলে ভি ইন্টু রো, দেখো রোটা কার? রোটা হলো বায়ুর ঘনত্ব। তাহলে কার মধ্যে বস্তু ডোবানো আছে সেটার ঘনত্বই হলো এটা। কিন্তু এই আয়তনটা কার? এই আয়তনটা অপসারিত বায়ুর আয়তন, কিন্তু অপসারিত করলো কে? অপসারিত করলো বস্তু। তাহলে অ্যাকচুয়ালি এই আয়তনটা হলো কার? বস্তুর আয়তন। ওকে, তাহলে W0 মাইনাস W ইজ ইকুয়াল টু ভি। তাহলে ভলিউম, ভলিউম মানে কি লেখা যায়? মাস বাই ডেনসিটি। তাহলে মাস কত? মাস হলো এই W0 প্রকৃত ওজন, ঠিক আছে? আবার বলছি, দেখো এখানে ওজন লেখা আছে, এটাই কিন্তু অভিকর্ষী এককে, অভিকর্ষীয় এককে, ঠিক আছে? আমরা কি জানি? অভিকর্ষী এককে বস্তুর ভর যা, ওজন তাই। যার ভর m কেজি, লক্ষ্য করো তার ভার কত? m কেজি ওয়েট, কেজি ফোর্স। যার ভর m কেজি তার ভার m কেজি ফোর্স। তাহলে এটা কিসে? অভিকর্ষী এককে ওজন এলো, বাট এটা কি? ভর। তাহলে যার ভর W0 তার ভার কত হবে? W0 কেজিএফ, ঠিক আছে? তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এটাই ভর। তাহলে W0 আয়তন মানে ভর বাই ঘনত্ব। ঘনত্ব কত? বস্তুর ঘনত্ব দেওয়া আছে ডি, তাহলে ইন্টু রো। তাহলে এখান থেকে W0 মাইনাস W0 রো ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়াল টু W।
তাহলে এই অবস্থায় প্রকৃত ওজন কত? 1 মাইনাস রো বাই ডি ইজ ইকুয়াল টু ডব্লিউ। তাহলে W0 কত আসবে? W ডিভাইডেড বাই 1 মাইনাস রো বাই ডি। ঠিক আছে? আচ্ছা, এইটা একটু নিচু হয়ে গেছে, এখানে লেখাটা বুঝতে পারছো কিনা আমি জানি না, তাহলে এখান থেকে দেখে দিচ্ছি, এখানটায় করে দিচ্ছি W0 ইজ ইকুয়াল টু কত আসবে? W বাই 1 মাইনাস রো বাই ডি। তাহলে এটাই হবে অঙ্কটার উত্তর, অর্থাৎ বস্তুর প্রকৃত ওজন ইজ ইকুয়াল টু আপাত ওজন বাই 1 মাইনাস বায়ুর ঘনত্ব বাই বস্তুর ঘনত্ব। ওকে, তাহলে আজকের এই পর্যন্ত থাক, আবার কালকের আবার নতুন কিছু করাবো। ওকে, বাই।